কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আজকের আলোচনা শুরু করা যাক। আমরা কিছু সোর্স দেখছি যা বর্তমান বিশ্বের অস্থিরতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে। চারপাশে এত সংঘাত, এত পরিবর্তন, এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আরও গভীর কোনো সংকট আছে? কিছু সোর্স তো বলছে এগুলো নাকি এক ধরনের সামাজিক বা সভ্যতাগত পতনের লক্ষণ। ঠিক। এই সোর্সগুলো বিশেষ করে একটা ইউটিউব আলোচনা বর্তমান বিশ্বের বেশ কিছু উদ্বেগজনক প্রবণতাকে একসাথে এনে একটা বড় ছবি আঁকার চেষ্টা করেছে। আচ্ছা। শুধু লক্ষণগুলো চিহ্নিত করাই নয়, বরং কেন এমনটা ঘটছে তার পেছনের কারণগুলো খোঁজার দিকেও জোর দেয়া হয়েছে। মানে এটা আমাদের চেনা জানা পৃথিবীটাকে একটু অন্যভাবে দেখার সুযোগ করে দেয় আর কি। ইন্টারেস্টিং। তাহলে প্রথমেই আসা যাক সেই লক্ষণগুলোর কথায়। কোন কোন বিষয়কে পতনের উপসর্গ হিসেবে দেখা হচ্ছে? সোর্সগুলোতে তো মনে হচ্ছে বেশ লম্বা একটা লিস্ট আছে। হ্যাঁ, তালিকাটা সত্যি ভাবার মতো। প্রথমত দেখুন, বিশ্বজুড়ে কিন্তু সংঘাত আর যুদ্ধ বাড়ছে। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়া বা ধরুন আমেরিকা মেক্সিকো সীমান্ত। হ্যাঁ, শুনছি তো। সর্বত্রই যেন একটা উত্তেজনা। একদম। এগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটা সামগ্রিক অস্থিরতার ছবি। এর সাথে যোগ হয়েছে পরিবেশগত সংকট, মানে জলবায়ু পরিবর্তন তো আছেই, সাথে ধরুন বায়ু বা জলের দূষণ, বিষাক্ততা বৃদ্ধি, এগুলো আমাদের বেঁচে থাকার পরিবেশকেই তো ঝুঁকিতে ফেলছে। আর অর্থনীতির দিকটা? সেটাও তো বেশ উদ্বেগের কারণ। প্রায় শুনছি বেকারত্ব বাড়ছে, মুদ্রাস্ফীতি। ঠিক, জিনিসের দাম আকাশ ছোঁয়া, কিন্তু মানুষের আয় সেভাবে বাড়ছে না। ফলে অনেকের জন্যই জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। হুম। অর্থনৈতিক এই চাপের পাশাপাশি কাজের প্রতি মানুষের মনোভাবও কিন্তু বদলাচ্ছে। যেমন সোর্সে চীনের বাইলান বা পচতে দাও মনোভাবের কথা বলা হয়েছে। বাইলান মানে? মানে হলো অতিরিক্ত চেষ্টা বা উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে কোনো রকমের দিন কাটানো আর কি। আবার পশ্চিমে দেখুন কোয়ায়েট কুইটেও। হ্যাঁ হ্যাঁ, ওটা শুনেছি। লোক দেখানো কাজ করা, কিন্তু আসলে আগ্রহ নেই। একদম, কর্মীরা শুধু মিনিমাম কাজটুকু করে, বাড়তি দায়িত্ব বা আগ্রহ দেখায় না। দুটোই কিন্তু এক ধরনের অনীহা বা বলা যেতে পারে সিস্টেমের প্রতি আস্থাহীনতারই প্রকাশ। এই অনীহা কি আরও বিস্তৃত হচ্ছে? যেমন ধরুন জন্মহার কমে যাওয়া, এটাও তো একটা বড় প্রবণতা এখন, তাই না? প্রায় বিশ্বজুড়েই। ঠিক, ব্যতিক্রম হয়তো দুই একটা দেশ আছে, যেমন ইসরায়েল বা জর্জিয়ার কথা বলা হয়, কিন্তু সার্বিক চিত্রটা তো বেশ স্পষ্ট, জন্মহার কমছে। আর এটা দীর্ঘমেয়াদে সমাজের গঠনকেই বদলে দিতে পারে। হুম। এর সাথে যোগ করুন ক্রমবর্ধমান ঋণ। সরকারি পর্যায়ে যেমন ঋণের বোঝা বাড়ছে, তেমনি ব্যক্তিগত বা পারিবারিক ঋণও কিন্তু বাড়ছে। হ্যাঁ, এটাও ঠিক। আর স্বাস্থ্যক্ষেত্রে উদ্বেগ বাড়ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যাগুলো তো প্রায় মহামারীর আকার নিচ্ছে। মানসিক স্বাস্থ্য ভালো নেই, স্ট্রেস, উদ্বেগ, হতাশা বাড়ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার মনে হয়, সামাজিক সংহতি আর পারস্পরিক আস্থা কমে যাচ্ছে। যেমন ধরুন, রাস্তায় কেউ বিপদে পড়লে সাহায্য করার প্রবণতা কমে যাওয়া। এটা হয়তো ছোট উদাহরণ, কিন্তু এটা একটা বৃহত্তর ছবির অংশ। একে অপরের প্রতি বিশ্বাসটা কমছে। পশ্চিমে অভিবাসনকেও নাকি পতনের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। এটা ঠিক বুঝলাম না। অভিবাসন তো আগেও ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সোর্সের দৃষ্টিকোণ থেকে, যখন কোনো সমাজ নিজের ভেতরে শ্রমশক্তি দিয়ে আর চলতে পারে না বা চায় না, এবং বাইরে থেকে বিপুল সংখ্যক অভিবাসী আনতে বাধ্য হয়, তখন সেটা বিদ্যমান সামাজিক বাঁধন বা সংহতিকে দুর্বল করে দিতে পারে। জীবনযাত্রার মানেও পরিবর্তন আসতে পারে, এরকম একটা ভাবনা আর কি। আচ্ছা। এর সাথে আবাসন সংকটও জড়িত। তরুণ প্রজন্মের জন্য বাড়ি কেনা বা ভাড়া করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আর সরকারের রাজস্ব সংকট তো আছেই, ভবিষ্যতে পেনশন বা অন্যান্য সামাজিক সুরক্ষা পরিষেবা দেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। বাপরে, এতগুলো লক্ষণ শুনে তো মনে হচ্ছে যেন একটা সিস্টেম ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? এই পতনের পেছনের মূল কারণগুলো কি? সোর্সগুলো তো কয়েকটা তত্ত্বের কথা বলছে। প্রথমটা যেন বললেন ফাইন্যান্সিয়ালাইজেশন,
থমাস পিকেটির? হ্যাঁ, ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটির তত্ত্ব। উনি মূলত পুঁজিবাদের বিবর্তন নিয়ে বলছেন। মানে পুঁজিবাদ কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, কি কি ধাপ? প্রথমত ভোগ্যপণ্য পুঁজিবাদ, কনজিউমার ক্যাপিটালিজম। যখন নতুন নতুন পণ্য তৈরি হয়, কারখানা বসে, মানুষের হাতে কাজ থাকে, মানে আসল সম্পদ তৈরি হয়। দ্বিতীয়ত আর্থিক পুঁজিবাদ, ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজম। যখন মূল ফোকাসটা চলে যায় টাকা পয়সার লেনদেন, শেয়ার বাজার, স্টক এক্সচেঞ্জ, মানে টাকা দিয়ে টাকা বাড়ানোর দিকে। আর তৃতীয়? আর তৃতীয়ত মনোপলি পুঁজিবাদ, মনোপলি ক্যাপিটালিজম। যখন হাতে গোনা কয়েকটি বিশাল কর্পোরেশন পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে। পিকেটির মূল কথাটা হলো এই আর্থিক পুঁজিবাদের যুগে এসেই সমস্যাটা তৈরি হয়। কি সমস্যা? কারণ তখন প্রকৃত অর্থনীতি, যেখানে জিনিস তৈরি হচ্ছে, মানুষ কাজ পাচ্ছে, তার বৃদ্ধির হার ধরা যাক 2%, সেটা আর্থিক অর্থনীতির বৃদ্ধির হারের ধরা যাক 5% চেয়ে পিছিয়ে পড়ে। সবাই তখন জিনিস তৈরি বা নতুন কারখানা খোলার চেয়ে শেয়ার বাজারে টাকা লাগানো বা অন্য কোনো আর্থিক ফটকাবাজিতে লাভ খুঁজতে বেশি আগ্রহী হয়ে পড়ে। তার মানে টাকা নিজেই নিজের জন্ম দিচ্ছে, কিন্তু আসল উৎপাদন বা কর্মসংস্থান বাড়ছে না তেমনভাবে। এর ফলাফল কি দাঁড়াচ্ছে তাহলে? ফলাফল হলো বেকারত্ব, মানুষের ঋণ বেড়ে যাওয়া আর ভালো মানের মানে উৎপাদনশীল আজের প্রতি অনীহা। কারণ আর্থিক বাজারে হয়তো ফটকাবাজি করে অনেক সহজে আর তাড়াতাড়ি লাভ করা যায়। পিকেটির মতে এটা পুঁজিবাদের একটা স্বাভাবিক পরিণতি, কোনো দুর্ঘটনা নয়। মানে সিস্টেমটা সময়ের সাথে সাথে এভাবেই পরিবর্তিত হয়। পিকেটির বিশ্লেষণ অনুযায়ী তাহলে তো এই অর্থনৈতিক বৈষম্য আর সংকট প্রায় অনিবার্যই মনে হচ্ছে। বেশ, মানে একটু হতাশাজনক। আচ্ছা, এটা তো গেল অর্থনৈতিক দিক। এরপর পিটার টার্চিনের এলিট ওভার প্রোডাকশন তত্ত্বের কথাও তো বলা হয়েছে। এটা আবার কিসের উপর জোর দেয়? পিটার টার্চিন সমস্যাটাকে দেখছেন একটু অন্যভাবে, মানে সামাজিক কাঠামোর দিক থেকে। তার তত্ত্বটা হল এলিট ওভার প্রোডাকশন বা অভিজাত শ্রেণীর অতিরিক্ত উৎপাদন। অভিজাত শ্রেণীর অতিরিক্ত উৎপাদন মানে? সহজ কথায় ধরুন সমাজে ক্ষমতা বা গুরুত্বপূর্ণ পদের সংখ্যা সীমিত, কিন্তু সেই পদ পাওয়ার যোগ্য বা উচ্চাকাঙ্ক্ষী এলিট বা অভিজাত শ্রেণীর মানুষের সংখ্যা, বিশেষ করে তাদের সন্তানের সংখ্যা যদি প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে যায়, আচ্ছা, তখন তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। এই সীমিত সংখ্যক আসনের জন্য লড়াই একসময় চরম আকার ধারণ করে। উনি তো একটা ইঁদুরের পরীক্ষার উদাহরণও দিয়েছিলেন, তাই না? র্যাট ইউটোপিয়া। হ্যাঁ, জেমস ক্যালহুনের করা সেই বিখ্যাত পরীক্ষা, যেখানে ইঁদুরদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, খাবার, জল, নিরাপদ আশ্রয় সব, কিন্তু জায়গাটা সীমিত ছিল। যখন তাদের সংখ্যা খুব বেড়ে গেল, দেখা গেল তারা সামাজিক মর্যাদা বা স্টেটাসের জন্য নিজেদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু করেছে, এমনকি একে অপরকে মেরেও ফেলছে। কারণ পরাজিতদের পালানোর বা নতুন করে কিছু শুরু করার কোনো জায়গা ছিল না। টার্চিন মনে করেন মানব সমাজেও অনেকটা একই রকম ঘটনা ঘটে। যখন এলিটদের ছেলেমেয়েদের জন্য যথেষ্ট ভালো পদ বা ক্ষমতা থাকে না, যেমন সোর্সের চীনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অতিরিক্ত গ্র্যাজুয়েটদের উদাহরণ দেওয়া হয়েছে, তখন তাদের মধ্যে হতাশা, অসন্তোষ তৈরি হয়। এই অসন্তুষ্ট এলিটরাই তখন বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধে যায় বা নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে নামে, আর সেটাই সমাজকে যুদ্ধ বা বিপ্লবের দিকে ঠেলে দেয়। তার মানে টার্চিনের মতে সমস্যাটা সাধারণ মানুষের অভাব অভিযোগ থেকে ততটা আসছে না, যতটা আসছে ইলিটদের নিজেদের ভেতরের দ্বন্দ্ব আর অতিরিক্ত সংখ্যা থেকে। বেশ অন্যরকম একটা দৃষ্টিকোণ তো। আচ্ছা, তৃতীয় আরেকটা তত্ত্বের কথাও তো আছে, সিভিলাইজেশনাল লাইফ সাইকেল। এটা কার ধারণা? এটা জার্মান দার্শনিক অসওয়াল্ড স্পেংলারের ধারণা। তিনি বলছেন সভ্যতা অনেকটা মানে জীবন্ত প্রাণীর মতো। এর জন্ম আছে, বৃদ্ধি আছে, পূর্ণতা আছে, আর অবশেষে মৃত্যুও আছে। এই চক্রটা নাকি অনিবার্য। একটা সভ্যতার জীবনচক্র কিভাবে কাজ করে এটা? স্পেংলারের মতে সভ্যতা শুরু হয় গ্রাম থেকে। গ্রামের জীবন সরল, মানুষ প্রকৃতির কাছাকাছি থাকে, কঠোর পরিশ্রমী, ঐক্যবদ্ধ, আর সাধারণত বেশি সন্তানের জন্ম দেয়, কারণ গ্রামে শিশুরা অর্থনৈতিকভাবে সহায়ক হয়। এরপর সভ্যতা বিকশিত হয়ে শহর, নগর, সিটি এবং অবশেষে মহানগরীতে, মেগাসিটি পৌঁছায়।
আর এই যাত্রাপথেই কি সমস্যাটা তৈরি হয়? এই মহানগরীতে পৌঁছানোর পরে কি পতন শুরু হয়? স্পাইলার ঠিক সেটাই বলছেন। এই বিকাশের সাথে সাথে বাড়ে বিমূর্ততা, অ্যাবস্ট্রাকশন। মানুষ প্রকৃতির বাস্তবতা থেকে দূরে সরে যায়। এমনকি খাবার কোথা থেকে আসে সেটাও হয়তো অনেকে জানে না। ব্যক্তি স্বাতন্ত্র্য, ইন্ডিভিজুয়ালিজম চরম আকার ধারণ করে। অর্থের ওপর নির্ভরতা এত বেড়ে যায় যে পারস্পরিক বিশ্বাস, সামাজিক বন্ধন মানে মানবিক সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়ে। আচ্ছা। মহানগরী পর্যায়ে এসে মানুষ মূলত আত্মকেন্দ্রিক হয়ে যায়। শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবে, কঠোর পরিশ্রমে অনীহা দেখা দেয়, সন্তান ধারণেও অনীহা জন্মায়, কারণ সন্তান তখন আর অর্থনৈতিক সম্পদ নয়, বরং অনেকের কাছে বোঝা মনে হয়। ফলে সমাজকে সচল রাখতে অভিবাসী শ্রমের উপর নির্ভরশীলতা বাড়ে। স্প্যাংলারের মতে এই পর্যায়টাই হল সভ্যতার বার্ধক্য এবং মৃত্যুর পূর্বাভাস। তার মানে উনি বলতে চাইছেন আজকের বিশ্বের প্রায় সব বড় বড় মহানগরী, বেইজিং, সাংহাই থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, এরা সবাই এই চক্রের শেষ পর্যায়ে রয়েছে। সোর্সে তো সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। স্পেংলারের তত্ত্ব অনুযায়ী সভ্যতা যত বেশি উন্নত, যত বেশি আধুনিক আর বিমূর্ত হয়, ততই সে আসলে ভেতরের প্রাণশক্তি হারিয়ে ফেলে, মৃত্যুর দিকে এগোয়। গ্রাম থেকে মহানগরী হওয়ার মধ্যেই নাকি পতনের বীজ লুকিয়ে থাকে। এটা তো একটা বিরাট প্যারাডক্স মনে হচ্ছে। আচ্ছা, এই তিনটি ভিন্ন তত্ত্ব, পিকেটির অর্থনীতি, টারচিনের এলিট দ্বন্দ্ব আর স্পেংলারের সভ্যতার জীবনচক্র, এগুলোকে কি একসাথে মেলানো যায়? সোর্সে নাকি একটা সমন্বিত মডেলেরও কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিক। সোর্সে এই তিনটি তত্ত্বের মূল ভাবনাগুলোকে একত্রিত করে একটা সার্বিক মডেল দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। এই মডেলে সমাজকে একটা বিশাল কর্পোরেশনের সাথে তুলনা করা হয়েছে। কর্পোরেশন কিভাবে? একদম কেন্দ্রে আছে গুটিকয়েক প্রতিষ্ঠাতা, এলিট পরিবার, এলিট ফ্যামিলিজ। সোর্সের অনুমান এদের সংখ্যা হয়তো শখানিক বা 200-র বেশি নয়, অনেকটা রোমান সাম্রাজ্যের সিনেটর পরিবারদের মতো আর কি। আচ্ছা, আর এরা ক্ষমতা ধরে রাখে কিভাবে? মূলত 3টি স্তম্ভের ওপর ভর করে। প্রথমত, অর্থ ব্যবস্থা, ফিন্যান্স, সেন্ট্রাল ব্যাংকিং, যা অর্থনীতি স্নায়ুকেন্দ্র। দ্বিতীয়ত, বিশ্বাস ব্যবস্থা বা মতাদর্শ, রিলিজন, আইডিওলজি। আগে এটা ছিল মূলত ধর্ম। সোর্সের মতে এর আধুনিক রূপ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, কারণ এগুলো এখন জ্ঞান এবং নিয়ন্ত্রণের শক্তিশালী হাতিয়ার। আর তৃতীয় স্তম্ভটা হল গোয়েন্দা বা নিরাপত্তা ব্যবস্থা, ইন্টেলিজেন্স স্পাইজ, যা তথ্য সংগ্রহ আর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। ইন্টারেস্টিং। তাহলে এই এলিটরা কিভাবে বাকি সমাজকে নিয়ন্ত্রণ করে? ম্যানেজার শ্রেণী আর সাধারণ মানুষের ভূমিকা কি এই মডেলে? এলিটরা সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করে না। তারা এটা করে মধ্যবর্তী শ্রেণী বা ম্যানেজারদের, মিডল ক্লাস ম্যানেজার্স, যাদের প্রায়শই পেশাদার, ব্যবস্থাপক শ্রেণী বা পিএমসি, পেটি বুর্জুয়াজি বলা হয়। এই ম্যানেজাররাই কিন্তু স্কুল, বিশ্ববিদ্যালয়, মিলিটারি, সরকারি প্রশাসন, মিডিয়া, কর্পোরেশন, সংস্কৃতি, এমনকি অপরাধ জগৎ পর্যন্ত সবকিছু পরিচালনা করে। আর সাধারণ মানুষ? আর একদম বাইরের স্তরে আছে সাধারণ মানুষ, দ্য পিপল, যারা মূলত কর্মী, যারা সমাজের জন্য প্রকৃত সম্পদ বা শক্তি উৎপাদন করে। এই মডেল অনুযায়ী সাধারণ মানুষের শ্রম আর উৎপাদনই হল সমাজের ভিত্তি। দারুণ মডেল তো। তাহলে এই কাঠামোতে উত্থান, পতন আর চূড়ান্ত ভাঙন, এই পর্যায়গুলো কিভাবে ঘটে? এই স্তরগুলোর সম্পর্ক কিভাবে বদলায়? উত্থানের সময়ে এলিটরা সাধারণত ম্যানেজারদের যথেষ্ট স্বাধীনতা দেয়। ম্যানেজাররা তখন সাধারণ কর্মীদের উৎসাহিত করে, তাদের সুযোগ সুবিধে দেখে, মেধার কদর করে। ফলে সমাজে একটা উন্মুক্ত পরিবেশ থাকে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে কাজ হয়, ঐক্য থাকে, নতুন ধারণা বা সমালোচনাকে স্বাগত জানানো হয়, কারণ তখন সবার লক্ষ্য থাকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আর পতন শুরু হয় কখন? প্রক্রিয়াটা কি? পতন শুরু হয় যখন ওই এলিট ওভারপ্রোডাকশনের সমস্যাটা দেখা যায়। টারচিনের তত্ত্ব অনুযায়ী এলিটদের সন্তানের সংখ্যা বাড়ে, কিন্তু তাদের জন্য উপযুক্ত পদ বা সুযোগ থাকে না। তারা তখন কর্পোরেশনের রাষ্ট্রের সম্পদ নিজেদের ভোগ বিলাসে বা অপ্রয়োজনীয় প্রকল্পে খরচ করতে চায়। ঋণ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে ম্যানেজাররা নিজেদের ক্ষমতা আর সুযোগ সুবিধা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠে।
তারা ক্রমশ আমলাতান্ত্রিক হয়ে পড়ে, নতুন কিছু করার ঝুঁকি নিতে চায় না। স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর সাধারণ মানুষের কি হয় তখন? আর এই স্থিতিশীলতা বজায় রাখতে গিয়ে তারা সাধারণ মানুষকে শোষণ করতে শুরু করে। যেমন ধরুন রেন্ট সিকিং, মানে কোনো নতুন সম্পদ সৃষ্টি না করে শুধু নিজেদের ক্ষমতা বা পদের জোরে অন্যদের কাছ থেকে আয় বা সুবিধা আদায় করা। হুম এছাড়াও নানা ধরনের প্রতারণা বা মিথ্যাচার। হুম তাহলে ভাঙনের পর্যায়টা কেমন, যখন সিস্টেমটা পুরোপুরি ভেঙে পড়ে? ভাঙনের পর্যায়ে এলিটদের ভেতরের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে যায়, ক্ষমতা দখলের জন্য একেবারে সর্বাত্মক লড়াই শুরু করে। এই লড়াইয়ে তারা ম্যানেজার শ্রেণী এবং সাধারণ মানুষকেও টেনে আনে। তার মানে গৃহযুদ্ধ বা বিপ্লব? হ্যাঁ, পুরো সমাজ তখন এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ বা বিপ্লবের দ্বারপ্রান্তে চলে আসে। তখন আর নিয়মকানুন, গণতন্ত্র বা সম্মতির কোনো বালাই থাকে না। মানে জোর যার মুল্লুক তার অবস্থা। বেঁচে থাকাটাই তখন মূল চিন্তা হয়ে দাঁড়ায়। আর এই পর্যায়ে? এই পর্যায়ে বিবদমান এলিট গোষ্ঠীগুলো ক্ষমতা টিকিয়ে রাখতে বা দখল করতে বাইরের শক্তি বা ভাড়াটে সৈন্য ব্যবহার করতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল আর রক্তক্ষয়ী করে তোলে। সোর্সে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হয়েছে যে এই চূড়ান্ত ভাঙনটা নাকি খুব হঠাৎ করেই আসে। মানে পতনটা হয়তো ধীরে ধীরে ঘটে, কিন্তু শেষ ধাক্কাটা আসে অপ্রত্যাশিতভাবে। ঠিক তাই। বিশ্লেষণ অনুযায়ী পতনের শেষের দিকে সমাজ এতটাই কেন্দ্রীভূত, কর্তৃত্ববাদী আর আত্মসমালোচনাহীন হয়ে পড়ে যে ভেতরের দুর্বলতাগুলো ঢাকা পড়ে যায়। ম্যানেজাররা শুধু ভালো খবরটাই এলিটদের কাছে পৌঁছে দেয়, খারাপ খবর চেপে যায়। বুঝতে পারছি। ফলে সিস্টেমটা বাইরের আকস্মিক আঘাত বা একাধিক সংকট একসাথে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটাকে পারফেক্ট স্টর্ম বলা যেতে পারে। যেমন একই সাথে মহামারী, মারাত্মক খরা, অর্থনৈতিক সংকট আর যুদ্ধ শুরু হলে পুরো কাঠামোটা হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর সমালোচনার ভূমিকাটা কি বললেন? মজার ব্যাপার হল, উত্থানের সময় যারা সিস্টেমের ত্রুটি নিয়ে কথা বলে, সমালোচনা করে, তাদের কিন্তু নায়ক হিসেবে দেখা হয়। কারণ তাদের কথা শুনে সিস্টেম নিজেকে শুধরে নিতে পারে। কিন্তু পতনের যুগে যারা সমালোচনা করে, তাদের শত্রু বা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হয়। তাদের কঠোর হাতে দমন করা হয়। ফলে সমাজ আসলে অন্ধ হয়ে যায়, আসন্ন বিপদটা বুঝতে পারে না। এই মডেল আর বিশ্লেষণগুলো জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভবিষ্যৎ কি? সোর্সগুলো কি আগামী দিনের কোনো পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের জন্য? হ্যাঁ, এই মডেলের ওপর ভিত্তি করে সোর্সে আগামী ৫ থেকে ২০ বছরের জন্য মূলত পশ্চিমা বিশ্ব, মানে ইউরোপ ও আমেরিকা কেন্দ্রিক ৫টি সম্ভাব্য পূর্বাভাসের কথা বলা হয়েছে। এগুলোকে অবশ্যম্ভাবী ধরে নেওয়ার কারণ নেই, তবে এগুলো ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। কি কি সেগুলো? প্রথমত, গণতন্ত্র ও স্বাধীনতার আরও অবক্ষয়, মানে শাসন ব্যবস্থা আরও কর্তৃত্ববাদী হয়ে ওঠা। উদাহরণ হিসাবে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার সামরিক শক্তি ব্যবহারের প্রবণতার কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত, গুরুতর অর্থনৈতিক পতন, যখন সাধারণ মানুষ সিস্টেমের ওপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে এবং কাজ করার প্রেরণাই নষ্ট হয়ে যায়, তখন অর্থনীতি ভেঙে পড়তে পারে। তৃতীয়ত, অভিবাসন আরও বৃদ্ধি পাওয়া। সরকার হয়তো স্থানীয় কর্মীদের অনাগ্রহ বা ঘাটতি পূরণের জন্য বাইরে থেকে আরও বেশি অভিবাসী আনতে চাইবে। কিন্তু এর প্রতিক্রিয়া কি হতে পারে? চতুর্থ পূর্বাভাসটা তো বেশ ভয়ের শোনাচ্ছে। হ্যাঁ, চতুর্থ পূর্বাভাসটি হল এই অভিবাসন, বা যাকে অনেকে প্রতিস্থাপন মনে করে, তার চেষ্টার বিরুদ্ধে স্থানীয় জনগণের একাংশের প্রতিরোধ, আর তার ফলে সম্ভাব্য সামাজিক সংঘাত বা এমনকি গৃহযুদ্ধ। আর পঞ্চমত, অপ্রয়োজনীয় বৈদেশিক যুদ্ধ। এলিটরা হয়তো জনগণের দৃষ্টি দেশের ভেতরের সমস্যা, যেমন অর্থনৈতিক সংকট বা সামাজিক সংঘাত থেকে অন্যদিকে সরাতে বা সম্ভাব্য গণবিপ্লব এড়াতে কোনো বৈদেশিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সোর্সের বিশ্লেষণ অনুযায়ী অনেক সময় এলিটদের কাছে অভ্যন্তরীণ বিপ্লবের চেয়ে বাইরের যুদ্ধ বেশি সুবিধাজনক মনে হতে পারে।
তার মানে যুদ্ধকে ডাইভারশন হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, সেরকম একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আবারও বলছি, এগুলো স্রেফ সম্ভাবনা, আর এগুলো কোনো নির্দিষ্ট ক্রমানুসারে ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধকে অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরানোর উপায় হিসাবে ব্যবহার করা হতে পারে, এই পর্যবেক্ষণটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু সোর্সে এটাও স্পষ্ট করা হয়েছে যে এই পুরো বিশ্লেষণটা ক্ষমতার খেলা আর মানুষের আচরণ বোঝার চেষ্টা, তাই না? এখানে নৈতিকতার প্রশ্নটা গৌণ। একদম। সোর্সে বারবার বলা হয়েছে, এই বিশ্লেষণ ক্ষমতা এবং রাজনীতিক আচরণের বাস্তবতার ওপর ভিত্তি করে করা। এখানে কে ভালো কে মন্দ, কার কাজটা নৈতিক বা অনৈতিক সেই বিচার করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হল ক্ষমতা কিভাবে কাজ করে, সমাজে উত্থান পতন কেন ঘটে, এলিটরা সংকটের সময় কেমন আচরণ করতে পারে সেই প্রক্রিয়াগুলো বোঝা। এটা আমাদের নৈতিক পথ বাতলে দেয় না, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা দিতে পারে। সত্যি, বেশ গভীর এবং কিছুটা হলেও উদ্বেগজনক আলোচনা হলো আজ। আমরা দেখলাম সমাজ কিভাবে উত্থান পতনের এক জটিল চক্রের মধ্যে দিয়ে যেতে পারে। থমাস পিকেটি, পিটার তার্চিন আর অসওয়াল্ড স্পেংলারের তত্ত্বগুলো আর সেগুলোকে মিলিয়ে তৈরি করা এই সমন্বিত মডেল, সবকিছু মিলিয়ে আজকের বিশ্বকে বোঝার জন্য নতুন কিছু দৃষ্টিকোণ পাওয়া গেল। অবশ্যই। তবে মনে রাখতে হবে, এগুলো সবই মডেল বা তত্ত্ব, মানে বাস্তবতার জটিলতাকে বোঝার এক একটা প্রচেষ্টা মাত্র। এগুলোকে ধ্রুব সত্য বা নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসাবে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক। বরং এগুলোকে এক ধরনের চশমা হিসাবে দেখা যেতে পারে, যা দিয়ে আমরা অতীত ও বর্তমানের ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করতে পারি এবং ভবিষ্যৎ নিয়ে আরও সতর্কভাবে ভাবতে পারি। এই মডেলগুলো কতটা নির্ভুল তা তো সময়ই বলবে, কিন্তু এগুলো আমাদের চিন্তাকে উস্কে দেয়, প্রশ্ন করতে শেখায়। একদম ঠিক। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই তত্ত্বগুলো আর সম্ভাব্য ভবিষ্যতের চিত্র জানার পর মনে প্রশ্ন জাগে, আমরা কি এই চক্রের কাছে পুরোপুরি অসহায়, নাকি ব্যক্তিগত বা সামাজিক পর্যায়ে এমন কিছু করার আছে যা হয়তো ভাঙনের পরিবর্তে স্থিতিশীলতা আর সংঘাতের বদলে সহযোগিতার পথ খুলে দিতে পারে? এই উত্থান পতনের চক্রগুলো কি সত্যি অনিবার্য, নাকি এর গতিপথ বদলানোর ক্ষমতা আমাদের হাতেও কিছুটা আছে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।